হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ বা নিউ সিরিজ। এটা হচ্ছে মনসুন নর্থ বেঙ্গল সিরিজ, যেখানে আমরা দার্জিলিংয়ের অনেক কিছু অফবিট জায়গায় ঘুরবো আর দেখাবো। তো বেসিক্যালি আমরা 4 দিনে ডিভাইড করেছি ট্রিপটাকে, যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, যেটা এখন কিছু বলবো না। কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সবই জানতে পারবে আস্তে আস্তে। বাট আজকের ডেস্টিনেশন হচ্ছে আপ টিল মালদা। মালদার গাজলে আমরা থাকবো আজকে। হ্যাঁ, ওখান থেকে তারপরে আমরা ট্রিপটা কন্টিনিউ করবো পরের দিনকে। আজকে আমরা ওই এখন ঘড়িতে বাজে 5টা মতন। তো বেসিক্যালি আমরা 6টা 6:30 নাগাদ রাইডটা স্টার্ট করব। আর এইবার আমার সাথে রাইডে যাচ্ছে হচ্ছে দীপ্তজিৎ, নিজের অ্যাপাচে নিয়ে যাবে। আর ওর সাথে মিট করেছিলাম আমরা ফার্স্ট টাইম মন্দারমণি রাইডে, যেটা তোমরা ব্লগে দেখেছিলে। তো ওখানে বেসিক্যালি কাউকে দেখাইনি সেরকমভাবে, বাট ও ছিল, তো ওর সাথেই যাচ্ছি এবার। আর মোটামুটি বলতে পারো এখানে আমার লাগেজ পুরো রেডি, ওদিকে আমার ট্যাঙ্ক ব্যাগটাও রেডি রয়েছে। তো বেসিক্যালি সবই মোটামুটি রেডি হয়েছে, জাস্ট আমি নিজে রেডি হব, একটু খাবো দাবো, ফ্রেশ হয়ে উঠলাম, খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব। তো দেখা হবে পুরোটাই রাস্তাতে, সব কিছু দেখাতে দেখাতে যাবো। তো মিস করলে অনেক কিছু মিস করবে। যাদের লেন্দি মনে হবে দে ক্যান স্কিপ, লেন্দি মনে হলে তারা স্কিপ করে নিও। আর যদি মনে হয় যে না তোমরা দেখতে চাও পুরোটা, আমার মতন ডেস্টিনেশন পাগল হতে চাও বা জার্নির রাস্তাটা পাগল হতে চাও, দেন কিপ অন ফলোয়িং মি, ঠিক আছে? আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও @mcdbaga, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর পপ আপও চলে আসবে স্ক্রিনের মধ্যে। তো ফলো করে নিও, অনেক রিসেন্ট আপডেটস দেখতে পাবে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, মাধব নম মাধব, জয় মাতা রাজ্য। ঠিক আছে, আসছি। টাটা। ওহ, এটা অস্বাভাবিক গরম লাগছে, জানি না কেন। প্রথমবার পাহাড়ে যাচ্ছি আর খুব এক্সাইটিং লাগছে, বাইক নিয়ে পাহাড়ে যাবো। জানি আজকে পৌঁছাবো না, বাট স্টিল প্রথমবার যাচ্ছি তো অনেকটা এক্সাইটেড, অনেকটা এক্সাইটেড। এখন রাস্তাঘাট এদিকের খালিই রয়েছে, টুক করে বেরিয়ে যাই। তো বেসিক্যালি এখানটা আমার বাড়িতে ইছাপুরতে এখন আমি যাব হচ্ছে ওয়্যারলেস মোড় ব্যারাকপুরে, মানে যেখানে ডিবাবি বিরিয়ানি যাওয়ার জন্য যে মোড় মাথাটা দাঁড়াতে হয় কল্যাণী হাইওয়েতে, আমরা ওইখানটাতে দাঁড়াবো, মানে আমি দাঁড়াবো ওইখানে। আমার যে কো রাইডার যাবে আমার সাথে, কী দীপ্তজিৎ, ও আসবে বিআইটি থেকে, ওর বাড়ি বিআইটি থেকে ডাইরেক্ট কল্যাণী হাইওয়ে চলে আসবে। ওর ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে, ও বেরিয়ে গেছে অলরেডি। আর আমি ওখানে গিয়ে ওর সাথে মিট আপ করবো। তো অতটা এখানে আর কিছু দেখানোর মতন তো নেই, এইটুখানি জায়গা আমি স্কিপই করে দিলাম। সুন্দর একটা মানে সানরাইজ হচ্ছে, আমি দেখতে হেবি সুন্দর লাগছে, তাই জন্য আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম। একটা দারুণ সাংঘাতিক একটা মানে লাইটিং পড়ছে আকাশের থেকে, হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর। জাস্ট মনটা একটুখানি ভালো করে দিল হঠাৎ করে, কেন আমি বৃষ্টির জন্য খুব টেনশনে ছিলাম। আর জানি না কী হবে না হবে, আমার বৃষ্টিতে বাইক চালাতে একদম পছন্দ হয় না। তো আমি রেনকোট ব্যাগটা সবই নিয়েছি, বাট স্টিল আমার একটুখানি অপছন্দ হয় বৃষ্টিটাকে। তো এই জন্য এই আলোটা দেখে আমার এত সুন্দর মনটা খুশ হয়ে গেল। জানি না কতক্ষণ থাকবে এরকম কিছু। অবশ্য আমরা যদি বা ব্যারাকপুর এন্টার করে গেছি, আমরা মসজিদ মোড় বলে এটাকে, মসজিদ ক্রস করছি মোড়টাকে এখন যাওয়ার একটুখানি, কারণ হয়তো 3 কিলোমিটার গেলেই আমরা চলে আসবো কি বলে ওয়্যারলেস মোড়, যেখানে আমরা মিট আপ করবো। দীপ্তজিৎ চলে এসছে এখানে, আমাদের বাইক রেডি, ও এখন জাস্ট গোপ্রোটা ফিক্স করছে। এখান থেকে তারপরে আমরা টান বেরোবো। আমরা অলরেডি একটু লেট চলছি, 6টায় আমাদের টাইম ছিল, 7টায় চলছি। যাই হোক, কোনো ব্যাপার না, পৌঁছে যাবো। মালদাই তো পৌঁছাবো আজকে, অত দূর না। তো এরপরে আমাদের নেক্সট স্টপ হবে, ডাইরেক্ট আমরা টানবো পাপ্পু ধাবা অবধি বহরমপুরে। তারপরে ওখান থেকে আমরা ডিসাইড করবো কোথায় গিয়ে স্টেপ নেব। তার মাঝখানে দরকার পড়ে দাঁড়াতেই পারি, সেরকম কোনো ব্যাপার না। এমার্জেন্সি বা কিছু ঘুম পেলে বা চা খেতে ইচ্ছা করলে সেটা আলাদা প্রশ্ন, বাট বাকি সব রেডি। আর স্টার্ট করবো এবার কিছুক্ষণে, ওর জাস্ট গোপ্রোটা ফিক্স হয়ে গেলেই আমরা স্টার্ট করে দিলাম এখন। ও বেসিক্যালি এখন ও লিড করবে, কারণ কি ও বলছে, ও কাছে ম্যাপে সেট করা আছে সব কিছু, তো বেকার আমি আর তাহলে মানে হ্যাসেল রাখতে চাইলাম না। ও লিড করুক, একই তো ব্যাপার, দুজনেই যাচ্ছি যখন, ম্যাপ বের করতে হবে না। আগে ও লিড করুক, কিছুক্ষণ পরে যখন ওর চার্জ বাগেরাতে প্রবলেম হবে তখন নয় আমি দেখে নেবো।
এরমভাবেই চলে যাবে, অসুবিধা নেই। বাকি ওয়েদারটা এত সুন্দর লাগছে না, মানে আমি কিছু বলে বোঝাতে পারবো না। এটা দারুণ একটা ফিল দিচ্ছে, দারুণ। মানে এই এরকম ওয়েদার থাকবে আমি এটা এক্সপেক্টই করিনি একদমই, যে এরকমভাবে যাবো আমরা। কেন কি আমি যা দেখছিলাম ফোনে দেখাচ্ছিল ওয়েদার আপডেটসে যে টানা বৃষ্টি হবে, আর আমার পুরো মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি কেন মানে এরকম আমি যতবার যাই কেন এরকম হয়, এরকম ফিল হচ্ছিলো। তো যাই হোক, আমরা বেঁচে গেছি। লাস্ট টাইমও আমি যখন দার্জিলিং গেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিলো, আর এই মনসুনের পরে পরে গেছিলাম, ওটা যদিও বা অক্টোবরে ছিল। কিন্তু সমস্যাটা এই ছিল যে আমরা ভেবেছিলাম যে বৃষ্টিতে পুরো ছাড়খাড় হবে, কিন্তু কপাল এতটা ভালো ছিল যে আমরা এনজিপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, আর তার আগের দিনই বৃষ্টি বন্ধ হয়েছে। আর তোমরা জানোই যে বৃষ্টি একবার বন্ধ হয়ে গেলে তারপরে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আসে সেটা তো একটা অনবদ্যই ভিউ থাকে, মানে পুরো ক্লিয়ার হয়ে যায়, মেঘ কেটে যায় পুরো। তো ওটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা ওটাই এক্সপেকটেশনে আমি যাচ্ছি। আর হোটেলের যে, মানে হোটেল তো না, মানে রিসর্টের যে ওই রয়েছে ওনার রয়েছে, তাকে আমি ভিডিও কল করেছিলাম সে দেখানোর জন্য যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কি না। তো উনি আমাকে পুরোটা শো করলো, একদম ভিজিবল এখন। বৃষ্টিটা অলমোস্ট মানে অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না, তো তাই জন্য যেখানেই ক্লিয়ার হচ্ছে মেঘ সেখান থেকে এত সুন্দর একটা রাস্তা। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল গেট, যেটা যদিও বা চালু হয়নি, বাট স্টিল আমি এটা কাউন্ট করবো, যেহেতু টোল গেট ইজ আ টোল গেট, চালু হোক চাই না হোক। এটা হচ্ছে পানপুর টোল গেট, যেটা কল্যাণী হাইওয়ের মধ্যেই পড়ে। পানপুরটা বেসিক্যালি কাকিনাড়ার মধ্যে পড়ে। তো আমরা এখান থেকে স্ট্রেট কল্যাণী রোড ধরে যেতে যেতে আমরা কাঁচরাপাড়া দিয়ে টার্নিং নেব, দেখাবো আমরা। এটা এখনও চালু হয়নি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, যতদিন না রাস্তাটা কমপ্লিট হচ্ছে এটা চালু হচ্ছে না। তো এইখানে আর একটা রয়েছে, এর আগে আর একটা থাকবে, যেটা কল্যাণী আর কি বলে জায়গাটাকে ভুলে যাচ্ছে আমি, হরিণঘাটার কাছাকাছিতে ওটা মিট করে। তো এটা ফার্স্টই আমাদের জন্য। আমরা এখন কাঁচরাপাড়া চলে এসেছি। আমার গাড়ি এখনও অবধি 34-এ মাইলেজ দিচ্ছে, মানে ভালোই, মানে বেশি রাস্তা চালাইনি এখনও অবধি, বাড়ি থেকে 26-25 মতন চালিয়েছি, আর ভালোই মাইলেজ দিচ্ছে যা দেখছি। ওকে, এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। আমি সিরিয়াসলি বলছি, আমি রাস্তা চিনি না। দীপ্তজিৎ যেরকম নিয়ে যাবে আমি সেরকমভাবেই যাচ্ছি, আমি একদম চিনি না। এখান থেকে আবার জ্যামের রাস্তা, খারাপ রাস্তা চালু। এটা যতদূর আমার মনে হয় এটা ডালখোলা অবধি এরকমই চলবে, যতদূর আমি জানি, নট শিওর আমি। আমি সাইডে স্যাডেল ব্যাগ নিয়ে ওভারটেক করতে একটুখানি মানে দ্বিধাবোধ ফিল করছি, জানি না কেন। সাইডে স্যাডেল ব্যাগগুলো রয়েছে, তো ওর দীপ্ততে যেরকম কি একটা সিঙ্গেল ব্যাগ রয়েছে যেটা সিটের উপরে মাউন্টেড, তো সাইডে এক্সট্রা কিছু বেরিয়ে নেই, সেই দিক থেকে ও একটু বেটার। কিন্তু আমার যেহেতু বেরিয়ে রয়েছে না, আমার একটুখানি চাপ লাগে, কেন কি অলরেডি ব্যাগের যেই সাইডে রেন কভারটা হয় ঘষা লেগে ছিঁড়ে গেছে, একটা বাইক এসে কি বলে আমাদের বকখালি যাওয়ার সময় ছিঁড়ে দিয়ে গেছে। সেটাকে অনেক চেষ্টা করলাম, ঠিক করতে পারিনি। এবার নতুন কেনা পসিবল না এখন, কেন কি ওটা অর্ডার করতে হবে আর অনেক দিন টাইম লাগবে। আমি চেক করেছি কালকেই, এবার আজকে বেরোবো, কালকে এরকম অবস্থা, তো কী করবো। লাস্টে যেখানে ব্যাগ সারাই করে সেখানে গেলাম, ওরা চেষ্টা করলো স্টিচ করে ঠিক করার, ফিক্স করার, বাট হয়নি, মানে রিফু হবে না ওটাতে। তো তাই জন্য আমরা আর কি করব বুঝতে না পেরে ওই দাদাকেই বললাম তুমি একটা কিছু হেল্প করে দাও। ও একটা কাপড় দিল, যেটাকে বললো এরকম আঠা দিয়ে, মানে ফেভিকুইক বা ডেনড্রাইট টাইপের কোনো হার্ড গাম দিয়ে ওটাকে টাইট করতে। তো তাই করলাম, করে লাগিয়েছি, আর ভালোই আটকেছে, ওনার বুদ্ধিটা ভালো কাজ করেছে। দেখা যাক। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, হেবি সুন্দর লাগছে। এদিক দিয়ে রোদ্দুর পড়ছে,
এখান দিয়ে ব্রিজটা এরমভাবে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে একটা আলো পড়ছে, এত সুন্দর লাগছে না, মানে অসাধারণ। কিছু বলার নেই আমার, একদম দারুণ লাগছে এই কালারিংটা। আমি জানি না গোপ্রোতে সরি ডিজিআইতে কতটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে, বাট মানে এটা চোখে দেখে, খালি চোখে এত সুন্দর একটা আই ব্লিসফুল না, বলার মতন না, দারুণ দারুণ দারুণ। মাঝখানে এই জ্যামটুকু কাটিয়ে আমরা এখন হাইওয়েতে উঠলাম। রাস্তাটা খুব খারাপ ছিল, মানে চারিদিকে গর্ত গর্ত, আর বড় বড় ট্রাক যাচ্ছে, সব আটকে রাখছে সবগুলো গাড়িকে। ওর ভাই রাস্তাটা পুরো নাচছিল। আমরা এবার হরিণঘাটাতে রয়েছি, এখান থেকে আমরা যাব কৃষ্ণনগর। এখান থেকে কৃষ্ণনগর ওই 61 এরম মতন কিলোমিটার্স। দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড টোল ব্রিজ চলে এসেছি। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল ব্রিজ। NH-12 রয়েছে, এই জন্যই রাস্তাটা এমন, সবাই তো জানোই। এরপরে একটা টানেল পড়বে, টানেল থেকে যা খারাপ একটা গর্ত থাকবে না, দেখবে জল জমা পুরো। এটা আমাদের সেকেন্ড টোল ব্রিজ। এই স্যাডেল ব্যাগ রয়েছে একদম কাছে কাছে, কোনগুলো রয়েছে, আর এই সাইডে গর্ত। ম্যান রাস্তা, এরকম রাস্তা থাকলে তো লোভ লাগবে গাড়ি চালানোর জন্য, কিন্তু স্পিড লিমিটার আছে অনেকগুলো। আগে আমি যতদূর খবর পেয়েছি চেকিং আছে, হঠাৎ করে যদি ধরে নেয় তো গেল। বাট এরকম রাস্তা হলে কার না ভাল লাগে আর, কি সুন্দর মাখন রাস্তা। জানি না কতদূর এরকম ঠিকঠাক চলবে। NH-12 তো ভরসা নেই না, যখন তখন কিছুই দেখিয়ে দিতে পারে একটা। সামনে একদম কালো মেঘ রয়েছে, যদিও বা মুভ করছে খুব ফাস্ট, যতদূর আমি চোখে বুঝতে পারছি। বৃষ্টি আসলে রেনকোট পরতে হবে দাঁড়িয়ে আমাদেরকে, নাকি রেনকোট ছাড়া যাওয়া যাবে না। জ্যাকেট ফ্যাকেট সব ভিজে গেলে খুব মুশকিল। আমরা টার্গেট তো নিয়েছি পাপ্পু ধাবা যাওয়ার, এখনো অবধি বাড়ি থেকে মাত্র 44 কিলোমিটার এসেছি। এখনও এখান থেকে 50 কিলোমিটার মতন কৃষ্ণনগর, তারপরে আরও অনেকটা। দেখা যাক কতটা টানতে পারি একটা স্ট্রেচে। যেহেতু আমরা বেশি করে স্ট্রেচ টানছি, যাতে টায়ার্ডনেস বেশি ফিল না হয়, আর একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। পৌঁছে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারবো, তাহলে পরের দিন বেরোবো। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি বলি। আজকে আমাদের যে লোকেশনটা, সেই লোকেশনটা আমরা ফেরার দিনকেও থাকবো। আর সেটা বেসিক্যালি কোনো হোটেল, কোনো রিসর্ট, কোনো হোমস্টে কিচ্ছু না। ওটা হচ্ছে আমার নিজের মা বাড়ি, সেটা গাজলে। এবার মা বাড়িতে আমি থাকবো। ওখানে আমরা ভাবছিলাম যে শিলিগুড়ি স্টে করে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে, রাত্রিবেলা বেরিয়ে। তারপরে দীপ্তিতে যেহেতু অফিস ছিল, আমারও অফিস ছিল আজকে, আমাদের দুজনেরই ভোরবেলা অফিস শেষ হচ্ছে, তারপর রাইড কন্টিনিউ করছি আমরা। তো একটু হেক্টিক হয়ে যায়, রাত্রিবেলা এরমভাবে বেরোতেও পারবো না, মানে অফিস ছেড়ে। তো কি করব, তখন প্ল্যানটা নিলাম এরমভাবে যে মা বাড়ি থেকে যাব, আর তারপরে ওখান থেকে পরের দিন ভোর ভোর বেরিয়ে দুপুরবেলার মধ্যে আমাদের ডেস্টিনেশন পৌঁছে দেবো। যেটা শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে যা করতাম সেটাই সেম কাজই হবে, শুধু একটু আগে বেরোতে হবে আমাদের। তো ঠিক আছে, আমরা তাড়াতাড়ি গিয়ে ওখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, রেস্ট নেবো ভালোভাবে। রানাঘাটে কি ভয়ঙ্কর লেভেলের বড় বড় গর্ত দেখো। এখানে এই দিকটাতেই গর্ত রয়েছে, এদিকে খুব কম, এই মানে হোয়াইট লাইনের এই পারে কম, হোয়াইট লাইনের এই পারে পুরো গর্ত, বড় বড় গর্ত। মানে ঢুকলে একটা বাজে কিছু হতে পারে, অবভিয়াসলি গাড়িতেও ক্ষতি হতে পারে। মানে এই দেখো গর্ত, দেখছো কত ডিপ ডিপ জল জমে রয়েছে গর্তর মধ্যে, এত ডিপ গর্ত।
কি যে করে। রোড ট্যাক্স দিচ্ছি, গাড়ির ওপরে এক্সট্রা ট্যাক্স দিচ্ছি, 40% ট্যাক্স দিতে লাগবে ওর থেকে। আর এই রোডে ইনফ্রাস্ট্রাকচার, পেট্রোল ভরাবো গাড়িতে, সেটাতেও গাড়ি খারাপ হচ্ছে। পয়সা দিয়ে গাড়ি কিনবো, এদিকে হ্যাঁ সরকারের তো লাভই লাভ হচ্ছে, আর আমাদের দেখো না এই অবস্থা। গাড়ি খারাপ, রাস্তা খারাপ। এটা রাস্তা যখন তখনই গর্ত যদি চোখে না পড়ে কারুর, আমার সামনে যদি অন্য কোনো গাড়ি থাকে, আমি একটা ভালো স্পিড মেনটেন করছি যদি, তখন তো গর্ত চোখেই দেখতে পাবো না, আর ইমিডিয়েট আমি ঢুকবো গর্ততে। এটা একটা বড় ইনসিডেন্ট হয়ে যায় না এগুলোতে। অন করলাম, যাই না কিরম দেখা যাচ্ছে। 36 মাইলেজ দিচ্ছে আমাকে গাড়ি, 36। কোনো 400cc মোটরসাইকেল দিয়ে দেখাক এরকম 36 এর মাইলেজ ব্রো। বাকি অনেকজন কমপ্লেন করছিল NS 400 এ নাকি মাইলেজ কম পায় তারা, কি করে আমি পাচ্ছি এখানে লেখা 36। এরকম ভিউ থাকলে আর কি লাগে, এরকম টুইস্ট হচ্ছে ব্রিজটা। ওফ ওফ, দারুণ দারুণ দারুণ, মজা লাগছে। এখানে 80 স্পিড লিমিট, আমি 80 থেকে বেশি রয়েছি। জায়গা বহরমপুর এখনো 109 কিলোমিটার, আর কৃষ্ণনগর মাত্র 19 কিলোমিটার। এখনো আমাকে 109 কিলোমিটার যেতে হবে। আমরা যেহেতু ওখানেই স্টপ করবো, পাপ্পু ধাবা। এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে গাড়ি চান করিয়ে দেবে তোমাকে। আর এখানে বিশাল বড় গর্ত, তখন ধারণা নেই যদি গাড়ি কোনো জোরে যায় কি হতে পারে। এখানে গর্ত আছে ডান দিকে, যেদিক দিয়ে লরিটা যাচ্ছে। এই নাকি ন্যাশনাল হাইওয়ের অবস্থা। NH12 রেল যায়, মানে ট্রেন যায়, আর এটা হচ্ছে মানে 4 হুইলার বা 2 হুইলার, যাই হুইলার হোক যাওয়ার জন্য। এই ব্রিজটা না ভুলে যাচ্ছি কি বলে, সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে 9টা বাজতে যায়, এই 9:45 মতন বাজে এখন। যাও গরম দিচ্ছে না, মানে ভালোই রোদ্দুরের তাপ। সামনে যতই মেঘলা আকাশ হোক না কেন, ভালোই রোদ্দুরের তাপ রয়েছে, মানে পিঠে পড়ছে আর ফিল করা যাচ্ছে যখনই দাঁড়াচ্ছি। যখন ক্রুজ করছি তখন আলাদা হবে, অতটা হাওয়াতে ফিল হচ্ছে না, বাট যখন স্লো হচ্ছে যখন বোঝা যাচ্ছে ভাই ভালোভাবে। 2-5 মিনিট দাঁড়ালাম, তারপরে একটু জল টল খেলাম, জল তৃষ্ণা পাচ্ছিল দুজনেরই খুব। আর আমার পাটাও যেহেতু টাইট হয়ে গেছিলো ওই আর্মারটা, তাই জন্য একটুখানি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, তো তাই একটু দাঁড়িয়ে ঠিক করে নিলাম। পাপ্পু ধাবা ঢুকতে অনলি 8 মিনিটস, কিন্তু রাস্তায় অনেক ভিউজ ছিল, বাইপাস ছিল অনেকগুলো, এত সুন্দর লাগছিল না ভিউগুলো, মানে আমি দেখাতে পারলাম না বৃষ্টির জন্য, কি বলবো আর। ঠিক আছে, কোনো ব্যাপার না, আগে আরও পড়বে। এখন আমার গাড়ি 37 মাইলেজ দিচ্ছে। আমি জানি না এই জায়গাটা, এখানটায় এরকম ময়েশ্চার জমছে কেন, এখানে একটা দেখাতে হবে।
কালকে শিলিগুড়িতে যদি টাইম পাই একবার দেখিয়ে নেবো, নাহলে বাড়িতে এসেই দেখাবো। সেরকম কোনো হ্যাভক কিছু না, বাট স্টিল মানে একটা ময়েশ্চার জমে যাচ্ছে ওখানটাতে, যার জন্য ঘেমে গিয়ে একটু জল জমছে। ওটা রোদ্দুরে থাকলে হচ্ছে, নর্মাল টেম্পারেচারে এলে মানে মেঘের তলায় এলে বা ঘরে রাখলে ঠিক আছে। এটা আজকেই দেখছি ফার্স্ট টাইম, আর এখন অনেকটাই বেড়ে গেছে দেখছি যা, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। ধাবা দেখতেই পাচ্ছ। পৌঁছে গেছি। এবার একটু গরম লাগছে না? আমি জাস্ট একটা জিনিস দেখাই, আমার মাইলেজ 37 মাইলেজ দিচ্ছে। তো আমরা এখন আছি পাপ্পুদা ধাবাতে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, চাটা খাবো। আমরা সব কিছু গুছিয়ে বসে গেছি। আর আমার কো রাইডার যদি ও এখন নিচে কুল্লার চায়, আমি ব্ল্যাক টি, যাতে ঘুম কাটাতে পারি। দেখা যাক, তারপরে এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। বেরিয়ে তারপরে ফারাক্কা টানা হয়, তারপর যদি রেস্ট নিতে ইচ্ছাও দাঁড়াবো, নালে ঢুকে যাবো। 638 গেল পেট্রোল, 106 টাকা লিটার, ফুল ট্যাঙ্কি। চলো। পাপ্পু ধাবাতে খেয়ে একবারে পাশে পেট্রোল পাম্প, পাপ্পু ধাবার পেট্রোল ভরে রওনা দিলাম। ভালো মতন খাওয়ার পরে পেট পুজো করে যখন এরকম জিনিস দেখতে হয় না, কাশফুল, ও পুরো একদম মন ভরে যায়। হচ্ছে একদম পুজো চলেই এসছে, সত্যিই তো পুজো চলে এসছে, আর 1 মাসের থেকেও কম বাকি। এই আসছে আসছে ভাবটাই খুব সুন্দর, চলে যাওয়ার পরে খুব দুঃখ হয়। যতদিন এই আস্তে আস্তে ভাবটা থাকে খুব মজা আসে। ভালো জ্যাম আমরা ফেস করলাম, বাপ রে বাপ। আমি আর ওই জন্য লোকেশ ভাই এতক্ষণ আজকে আমরা যা জ্যাম ফেস করলাম একটু আগে, বাপ রে বাপ। একে তো ভুলভালভাবে গাড়ি ঢুকছে, যে কোনো কেউ চেপে দিচ্ছে, টোটো উড়িয়ে দিচ্ছে, যা তা হচ্ছে। এটা তো ফাঁকা, ফারাক্কার আগে তো দেখছি ফাঁকাই রয়েছে, ভালো জিনিস এটা। হয়তো আজকে ফারাক্কার জ্যামটা পাবো না মন বলছে, যাই না, কপালের ওপরে সব। ফারাক্কার যে জ্যামটা থাকে ওটা হয়তো অতটা জ্যাম পাবো না মনে হচ্ছে এই টাইমে। একদম লরির জ্যাম পাইনি আজকে, আর এটা দেখে আমি খুব খুশি। এই টাইমটা তার মানে পারফেক্ট টাইম, এই টাইমে লরির জ্যাম ট্যাম থাকে না, যা বুঝলাম আমি। দেখে নাও, ফারাক্কা ব্যারেজ চলে এসছি আমরা। ও ভাই, কি অসাধারণ লাগছে। প্রত্যেকবার এটাকে আমি বাসে বা ট্রেনে দেখেছি বসে, এইবার প্রথম আমি দেখছি এইতে। ভাই কি অপরূপ লাগছে। একপাশে ভাই কি জল উঁচু, একপাশে পদ্মা নদী আর একপাশে গঙ্গা নদী, ভাই কি সেরা সেরা। ওই যে নতুন ব্রিজটা চালু হচ্ছে, ওটা চালু হয়ে গেলে এই জ্যাম ট্যাম আর থাকবে না, সব নর্মাল হয়ে যাবে। ভাই অসাধারণ। শিলচর, এটা এখন মনে হয় শিলচর থেকে ফিরছে শিয়ালদার দিকে, শিলচর থেকে ফিরছে। নাইস নাইস, দুটো ট্রেন পরপর দেখলাম আমরা, কপাল ভালো আমাদের। ও ভাই সাহেব, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে এই জ্যামে, শেষ কেন হয় না। কত চওড়া একটা নদী ক্রস করছি, তাড়াতাড়ি শেষ তৈরি হবে। সম্ভব না এখান থেকে ওভারটেক করে বেরোনো, এখানে করা যায় ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ পাচ্ছি না আমরা।
মালদা ঢুকে গেছি। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। শেষমেশ এই ব্রিজটাকে ক্রস করতে পারলাম। হাত পা পুরো ব্যথা হয়ে গেছে ভাই, এত বড় একটা ব্রিজ একে আমাদের এরকম ভাঙাচোরা এরকম জ্যাম লাগে। একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটুখানি রেস্ট নেওয়া যাক। গাজল সিটি। 2 কিলোমিটার মতন, 2 না 3 কিলোমিটার জাস্ট চলে এসেছি। আমার পাটা হালকা হালকা ভিজেছে, তার যার জন্য পাটা না কেমন টানছে ভেতর দিক দিয়ে, মানে শুকিয়ে শুকিয়ে জলটা শোকাচ্ছে তো টানছে কেমন, মানে জুতোটা বৃষ্টিতে হালকা হলেও ভিজেছে ওই জন্য কেমন একটা লাগছে।
এত ব্রাইটনেস কিছু দেখা যাচ্ছে না সূর্য মামার ব্রাইটনেস। ও সামনের মেঘটা দেখো গাছের উপর দিয়ে কি সুন্দর লাগছে। এই চাচা সাইড দাও ইউনিকর্ন। চাচা গাড়ি পেছনের টেল লাইটটা হিলছে। চলে এসছি। ফাইনালি রিচড। ওই গলিটাতে আমি একটু কনফিউজ হচ্ছিলাম। তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখলে যে আমরা কিরমভাবে পৌঁছালাম, কি করলাম না করলাম, কিন্তু তারপরে কিছু দেখোনি, ডাইরেক্ট রাত্রিবেলা এখন। আর বেসিক্যালি এটার কারণ হচ্ছে আমরা বহু টায়ার্ড ছিলাম, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। আমি আরও এখনও বসে রয়েছে, জাস্ট ভিডিও এডিট বাগেরা করছে। আর এখানে আমাদের লাগেজ এরমভাবে পড়ে রয়েছে, এগুলো প্যাক করবো। এখন রাত্রি 12টা বাজতে যায় অলরেডি। আমরা সব প্যাকিং করব, চার্জ দেবো সব ডিভাইসগুলোতে, যাতে কালকে বেরোতে হবে। আর কালকে ভোরবেলায় বেরোবো, তো ওই জন্য বেশি কোনো কথা বলছি না, এই পার্টটা এখানে এন্ড করছি। এটা জাস্ট একটা স্টার্ট ছিল, এরপর অনেক কিছু দেখানোর আছে, সেগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে।